আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। গুমের অভিযোগে পরোয়ানাভুক্ত 16 সেনা সদস্য হেফাজতে, জানালো সেনাবাহিনী। মেজর জেনারেল কবির নিখোঁজ, ট্রাইব্যুনালকে সর্বাত্মক সহযোগিতা করছে বাহিনী। উপদেষ্টাদের নয়, সেফ এক্সিট দরকার জাতির, বললেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতেই এই প্রসঙ্গ টেনেছে এনসিপি, মত বিশ্লেষকদের। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। রাজনীতিতে নিজেকে সার্ভাইভ করানোর জন্য তাদেরকে নানাভাবে টিকে থাকতে হয়। টিকে থাকার জন্যই তারা নানান সময় নানান ইস্যু সামনে নিয়ে আসে। কোন কোন উপদেষ্টার বিরুদ্ধে বিশেষ দলের হয়ে কাজ করার অভিযোগ ফখরুলের। পদ্ধতির চেয়ে সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ, সেমিনারে বললেন রাজনীতিবিদরা। নির্বাচনে পূর্ণ ক্ষমতা পাবেন প্রিজাইডিং অফিসাররা। চট্টগ্রামের সিএসসি সাংবাদিকদের জন্য বিধি নিষেধের বেড়াজাল না রাখার পরামর্শ উপদেষ্টা সাখাওয়াতের। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। রমনা জোনের ডিসির দাবি, গ্রেফতার হননি কেউ। গাজামুখী নৌবহরে ইসরায়েলি হামলা ও কারাগারের অভিজ্ঞতা জানালেন শহীদুল আলম। বিতর্কিত ভূমিকার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা। উপদেষ্টাদের নয়, বরং অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে দেশের মানুষের সেফ এক্সিট প্রয়োজন, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় একথা বলেন তিনি। এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আগের মতো গুম, খুন, নির্যাতনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে হবে। কেউ বছরের পর বছর গুম থেকে ফিরে এসেছেন, কেউ হারিয়ে গেছেন চিরতরে। আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের এমন উদাহরণ আছে অনেক। মানবাধিকার কমিশন থাকলেও সেটি ছিল সরকারের সহায়ক সংস্থা হিসেবেই। তবে 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার মানবাধিকার নিশ্চিত করতে নিয়েছে নানামুখী উদ্যোগ। এরই ধারাবাহিকতায় শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয় খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক পরামর্শ সভা। খসড়ায় সরাসরি মামলার বিধান না থাকায় অসন্তোষ জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানবাধিকার কমিশনের সদস্য বিচারক হলেই যে পরিবর্তন আসবে তা নয়। এর আগেও বিচারক ছিলেন, কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়নি। অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে, সেই মেকানিজমগুলো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন, সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধানই আইনে রাখা হয়নি। If judges were always very judicious, then the trend of extrajudicial killing that we have seen over the years would not have been a reality. সবাই গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে বিচার বিভাগ থেকে শুরু করে মানবাধিকার কমিশন সবকিছুই অকার্যকর ছিল। নির্বাচনে পিআর পদ্ধতির দাবির বিষয়টি ছেড়ে দিতে হবে জনগণের কাছে। কোন দলের দাবি পূরণ না হলে আলোচনা অর্থহীন, এমন রাজনৈতিক অবস্থান গণতান্ত্রিক আচরণ নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, নির্বাচন ব্যবস্থা ত্রুটি মুক্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি। রাজধানীর কসমোস সেন্টারে পিআর পদ্ধতির নির্বাচন সমালোচনা দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনার। বাংলাদেশের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংক্ষেপে পিআর পদ্ধতি নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। নির্বাচন ব্যবস্থায় কালো টাকার প্রভাব, সহিংসতা আর অনিয়মের কথা তুলে ধরে এ থেকে উত্তরণের উপায় হিসেবে পিআর পদ্ধতির পক্ষে মত দেয় জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল। বাংলাদেশে আসলে ইলেকশনগুলো এরকম কলঙ্কিত অধ্যায় রচনা করেছে নির্বাচন। এই জন্য আমরা মনে করেছি যেসব ডিফেক্টগুলো আছে, এই ডিফেক্টগুলো থেকে যদি আমাদের ইলেকশন পদ্ধতি বা সিস্টেমটাকে যদি মুক্ত করতে হয়, একটা ভালো নির্বাচন পদ্ধতি যদি অ্যাডাপ্ট করতে হয়, তাহলে আমাদের পিআর পদ্ধতি, যেটা আমরা সংখ্যানুপাতিক ভিত্তিক নির্বাচনটা প্রপোজ করেছি। তবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মনে করেন, নির্বাচন কোন পদ্ধতিতে হচ্ছে তার চেয়েও গুরুত্বপূর্ণ একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন। তাদের মতে পিআর পদ্ধতিকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি সব সমস্যার সমাধান। আসলে বিষয়টি এত সরল নয়।
একটা জায়গায় যদি আমরা একমত হতে পারি সেটা হচ্ছে উচ্চ কক্ষে পিআর থাকবে আর নিম্ন কক্ষে ফার্স্ট পাস দি পোস্ট থাকবে, এবং এরপর থেকে আমাদের এই পিআর আলোচনা জারি থাকবে। এখানে যত ইন্টেলেকচুয়াল ডিসকাশন করা যায় এটা আমরা করতে থাকবো। মার্কা নয় ব্যক্তির ইমেজ দেখে ভোট দেন, এটি আসলে থাকে না, বা এই স্লোগান যারা সচেতন মহলে দিয়ে থাকেন এই স্লোগানের আসলে কোনো গুরুত্ব থাকে না। যারা পিআরের কথা বলছেন তারা এর যে অন্যান্য দিক কোনো আলোচনাই নাই এসব ব্যাপারে। ওই যে বলে না সস্তায় বাজিমাত করা, তো সস্তায় বাজিমাত করার একটা তৎপরতা এটা আমরা লক্ষ্য করেছি। আইনের শাসন কাকে বলে সেটা আগামী নির্বাচনে দেখা যাবে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। চট্টগ্রামে ভোট গ্রহণ কর্মকর্তাদের কর্মশালায় তিনি কোথাও বিশৃঙ্খলা হলেই কেন্দ্র বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। প্রিজাইডিং কর্মকর্তারা তাদের আইনি ক্ষমতা ব্যবহার না করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে হুঁশিয়ার করেন তিনি। নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালা শুরু হয় চট্টগ্রামে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে। উদ্বোধন অনুষ্ঠানে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। তাদেরকে সর্বময় ক্ষমতা দেয়া হয়েছে জানিয়ে তা ব্যবহারের আহ্বান জানান। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিজাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দিবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনই ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবো ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই, সহজে ছাড়বো না। যদি ক্ষমতা ব্যবহার না করেন তাহলে এটা কিন্তু আমরা অপরাধ হিসাবে নেব। রাজধানীর কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকেল 3:30টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশ চলছিল। পুলিশ বারবার তাদের রাস্তা ছেড়ে দিতে বললেও সেখানে সমাবেশ চালিয়ে যায় জাতীয় পার্টি। এ সময় সেখানে কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ওই সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, এ ঘটনায় জাতীয় পার্টির কোনো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়নি। গাজা অভিমুখী নৌবহর সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি আক্রমণ ও অপহরণ ও কারাগারে দুর্বিষহ জীবনের কথা তুলে ধরেছেন আলোকচিত্রী শহীদুল আলম। বিতর্কিত ভূমিকার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও গণমাধ্যমের সমালোচনা করেন তিনি। ফিলিস্তিন পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত মানবাধিকার কর্মীদের সমন্বয়ে নতুন প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেন তিনি। গাজায় ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সমুদ্রপথে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যাত্রা করা একমাত্র বাংলাদেশি শহীদুল আলম। ইসরায়েলিদের হাতে আটক হয়ে কিছুদিন কারাগারে বন্দী থাকার পর সরকারের প্রচেষ্টায় শনিবার দেশে ফেরেন তিনি। আলোচিত আলোকচিত্রী শহীদুল আলম ঢাকার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল। সৃষ্টি হয় আবেগ ঘন পরিবেশ। বিকেলে পান্থপথে দৃক গ্যালারি ভবনে সংবাদ সম্মেলনে শহীদুল আলম জানান, গাজায় পৌঁছার আগেই নৌবহরে আক্রমণ করা হয়, সৃষ্টি হয় ঝড়। ইসরায়েলের হাতে স্পর্শকাতর তথ্য যেন না পড়ে সেজন্য মোবাইল ফোন, ল্যাপটপ সহ বিভিন্ন কিছু ফেলে দেন সমুদ্রে।